চন্দ্রনাথ খুনে ঘটনাস্থলে 3D স্ক্যানার, ঘটনাস্থলে 3D স্ক্যানার সিবিআই এর। ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরতে স্ক্যানার ব্যবহার করা হয়। গতকালের পর আজও দোহারিয়ায় সিবিআই এর টিম। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, তদন্তকারী অফিসাররা ঠিক কোন কোন বিষয়ের দিকে মূলত নজর রাখছেন? একদম দেখো 6ই মে অর্থাৎ 10:10 নাগাদ সেখানে একেবারে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে যেভাবে নৃশংস গুলি করে খুন করা হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু 3 আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশে 2 জন এবং অন্যদিকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে। অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং এই যে অর্থাৎ এই যেহেতু একেবারে উত্তরপ্রদেশ এবং বিহারের যোগ রয়েছে, তারপরে এই ঘটনা তদন্তভার নেয় সিবিআই। গতকালকে কিন্তু ঘটনাস্থলে আসে, সেখানে প্রায় ঘন্টা 2-1 ধরে সেখানে একাধিক অর্থাৎ সেখানে যে ঘটনাস্থল অর্থাৎ যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে একাধিক সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলেন। এবং আজকের আবার কিন্তু সেখানে প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে সিবিআই আধিকারিক আসেন 3D স্ক্যানের মাধ্যমে। অর্থাৎ যেখানে যে ঘটনাস্থল অর্থাৎ তার যে গাড়ি যাচ্ছিল বাড়ি থেকে ঠিক 500 মিটার আগে, সেই গাড়িটি সামনে আরেকটি গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকে পর 12 থেকে 18 রাউন্ড গুলি চালায় এবং সেই ঘটনায় কিন্তু চন্দ্রনাথের মৃত্যু হয়। ফলে সেই ঘটনা একেবারে তদন্ত করতেই সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং সেখানে 3D স্ক্যানের মাধ্যমে অর্থাৎ কোন জায়গা দিয়ে কিভাবে শুট করা হয়েছে, কি ধরনের বুলেট এখানে ব্যবহার করা হয়েছে, কি ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে, সবটাই কিন্তু খতিয়ে দেখা হয় এবং 3D স্ক্যানের মাধ্যমে সে স্ক্যান করা হয় এবং পুরো এলাকাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং তারা কিন্তু অর্থাৎ প্রায় ঘন্টা 4 ধরে সেখানে সাধারণ মানুষ এবং যে জায়গাটি ঘটনাস্থল হয়েছে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার ঠিক পাশে একটি ফ্ল্যাট বাড়ি, সেখানেও আবাসিকদের কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কি ধরনের আবাস তারা পেয়েছেন এবং এসে দেখে কি দেখেন। কিন্তু যেভাবে একাধিক সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে দেখা হচ্ছে এবং 3D স্ক্যানের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত অগ্রগতি, অর্থাৎ সেখানে তদন্ত করে দেখা হচ্ছে যে কি ধরনের বুলেট বা কি ধরনের বন্দুক চালিয়ে গুলি করা হয়েছে, সবটাই খতিয়ে দেখছে। টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। গ্রেফতার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, নাম তপন মজুমদার। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছ থেকে জানবো। রকি, এই তৃণমূল নেতা অর্থাৎ তপন মজুমদারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, নতুন সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু তৃণমূল নেতারা বিভিন্ন ভাবে কিন্তু বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে ময়নাগুড়ির ঘটনা, সেখানে কিন্তু অভিযোগ উঠেছে যে বজরং দলে জায়গা করে দেওয়ার জন্য অর্থ চাওয়া হয়েছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। তার পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ঘটনা ঘিরে কিন্তু যখন খবর চাউর হয়, রীতিমতো শোরগোল পড়ে যায় আর গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকা জুড়েই। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের কিছু কার্যকর্তার মাধ্যমে জানতে পারি যে সাপ্টেবাড়ি সুস্তিরাট এলাকার এক ব্যক্তি বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলে যোগদান করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 20,000 এবং 30,000 টাকা ডিমান্ড করে যাচ্ছে। এই খবরটা আসার পরবর্তীতে আমরা যথাযথ প্রশাসনের দ্বারস্থ হই এবং একটা কমপ্লেন করি। সেই কমপ্লেনের বেসিসে একটা কেসও স্টার্ট হয় এবং পরবর্তীতে শুনেছি সেই ব্যক্তিটাকে থানাতে অ্যারেস্ট করে নিয়ে এসছে। বিশ্ব হিন্দুর যে লিগাল টিম আছে সেই টিম প্রস্তুত আছে এবং তার জামিনের বিরোধিতা করার জন্য। এই ব্যক্তি 2018 থেকে 2023 ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল। একদিকে দেখলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা গ্রেফতার, অন্যদিকে বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, বরানগর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদার, যার ডাকনাম মেজো, তাকে কিন্তু তোলাবাজির এবং বিভিন্ন সময় প্রমোটার এবং ব্যবসায়ীদেরকে হুমকি এবং তোলাবাজির ঘটনায় কিন্তু বরানগর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে বনহুগলি থেকে তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে সম্প্রতি বেশ কিছুদিন আগে রেখা দাস নামে একজন মহিলা তার বাড়িতে ভাড়াটেকে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। পাশাপাশি তার বাড়িতে কিন্তু সালিসি সভা বসানো হয় কাউন্সিলরের তরফ
তরফ থেকে, এবং সেই জায়গা থেকে তাকে হুমকি দিয়ে জোরজবস্তি ভাড়াটেকে জোরজবস্তি তার বাড়িতে ঢোকানো হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং রীতা দাস সেই অভিযোগে কিন্তু বহরনগর থানায় করেছেন, এবং এই যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বহরনগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বহরনগর থানা পুলিশ। বেশ, আর বরানগরের পর নজর রাখতেই হচ্ছে কোচবিহারের দিকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে সেখানে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের ঘটনা। ঠিক কী কারণে গ্রেফতারি? আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসামতদাস গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাম রঞ্জিত দাস। তার কাছ থেকে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানিয়েছে, এ একজন নোটোরিয়াস ক্রিমিনাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন, এবং তার অত্যাচারের কারণে কিন্তু সেই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। এমনকি গত বিধানসভা নির্বাচনের দিন তিনি যে তার বুথ ছিল, সেই বুথের মধ্যে অশান্তি পাকানোর ঘটনায় জড়িত ছিলেন। ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু তাকে খুঁজছিল পুলিশ, এবং গতকাল রাতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নেলপুর ঘাট এলাকায় তাকে পায় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে। বেশ, অন্যদিকে আবারও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কাটোয়ায় গ্রেফতার তৃণমূলের 2 নেতা সহ 3 জন। ধৃতদের বিরুদ্ধে জমি দখল, হুমকির অভিযোগ সামনে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। রণদেব। দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে এই যে শাসক দলের পরিবর্তনের সাথে সাথেই এখানে অভিযোগ যে জমা পড়েছিল যে জমি দখল এবং তোলাবাজি, সেই কারণেই একই পরিবারের 3 জনকে, 3 ভাইকে গ্রেফতার করা হয়েছে। এবং 3 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে নেতা তৃণমূলের এবং একজন হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক, এবং আরেকজন হচ্ছে কাটোয়া মহকুমার শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা। এবং এই 2 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে এরা বিভিন্ন জনকে হুমকি দিয়েছে এবং তোলাবাজি করেছে এবং তাদের বাড়িতে জবরদখল করেছে। এইরকমই অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ বুধবার গভীর রাত্রে তাদেরকে তুলে আনে এবং 3 ভাইকেই প্রথমে আটক করে, পরে জিজ্ঞাসাবাদ করে 3 জনকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। প্রিয়াঙ্কা। হাওড়ায় তৃণমূল নেতার বাড়িতে সুড়ঙ্গ, বাইরে থেকে ভাঙাচোরা বাড়ি, আর এই বাড়ির ভিতরেই গোপন কুঠুরি। সুড়ঙ্গ ধরে এগোলে একের পর এক আলিশান ঘর, আর সেখানে কয়েক কোটি টাকার ফার্নিচার। দেখুন। হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা।
ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট জাকুজি, কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় ৪ মে। গত ৭ই মে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের দিকে। में बहुत जुल्म भी हो रहा है और सबसे बड़ा बात इस जब तक एनी टाइम बम चल जा रहा है, ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं, मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रहा है, तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला, उनसे पूछना होगा क्यों चला है, आखिर यहाँ पर चलाने का क्या कारण था। শামীম আহমেদকে গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির ৩ তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা, তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা। শপিং মলের কর্মী থেকে তৃণমূলের নেতা, ৩৫০০০-এর চাকরি থেকে কিং সাইজ জীবন। হাওড়া শিবপুরে তৃণমূল নেতা শামীম আহমেদের ভাঙাচোরা বাড়ি, আর বাড়ির ভিতরে সুড়ঙ্গ। গোপন কুঠুরিতে কোটি টাকার ফার্নিচার। কনস্ট্রাকশন, তোলাবাজি, যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত। সেই তো পুলিশকে জিজ্ঞাসা করছি কি এখন অবধি ও ধরা পড়লো কেন না, এখন অবধি কোথায় আছে? হাওড়া শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই হলো তার বাড়ি। 3 তলা বাড়ি, দেখতে ভাঙাচোরা। এই বাড়ির ভিতরেই মিলেছে সুড়ঙ্গের হদিশ। আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর, বিলাসবহুল কোটি টাকার আসবাবে ঠাসা। বেডরুমের দুপাশে 2টি রাজকীয় বিছানা। এমন এক একটি বিছানার বাজার দর কম করে 5 লাখ টাকা। ড্রেসিং টেবিলটা দেখুন, একেবারে হাইফাই, আনুমানিক দাম 1.5 লক্ষ টাকা। একের পর এক ওয়ার্ডরোব, কয়েক লক্ষ টাকা। ওয়ার্ডরোবে থরে থরে সাজানো জামা কাপড়। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য কাঠের দামি দরজা। ড্রয়িং রুমে সিঙ্গল সোফা, এর বাজার মূল্য প্রায় 50,000 টাকা। পাশেই সোফা সেট, সব মিলিয়ে দাম 1.2 লাখ। ড্রয়িং রুমে দোলনা, দাম প্রায় 40,000। প্রায় 1 লাখের ডাইনিং টেবিল, চেয়ার। লাখখানেক দামের অ্যাকোয়ারিয়াম। কোনো দেওয়ালে সলিড কালার, কোথাও ওয়াল পেইন্টিং। ড্রয়িং
বেডরুম লাগোয়া মডিউলার কিচেন। মডিউলার কিচেনে 2-3টি ফ্রিজ, এক একটির বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। কোনো ফ্রিজে ভর্তি ফল, কোনোটায় অন্য খাবার। ইন্টেরিয়র ডেকোরেশন করা বাথরুম, ভিতরে বসানো 1.2 লাখের জাকুজি। তৃণমূল নেতা শামীম আহমেদের এত প্রতিপত্তি হলো কিভাবে? 2011-র আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন, মাসে মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি? স্থানীয়দের দাবি 2011 সালে রাজ্যে পালাবদল হতেই শামীমের দিন বদলের শুরু। 2011 সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। 2011-র পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকে শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। इतना आदमी लोग कमाया, उसका जरिया उसी के चक्कर में हुआ। क्या क्या करते थे ऐसे? बहुत कुछ करते थे, तोलाबाजी, तोड़िंग फोड़िंग सब। हाँ, कोई कुछ बोलने जाते तो मारते थे उसको। 2011 से डर के जी रहे थे सब कोई, हम नहीं सब कोई चौड़ा बस्ती, किसी पूछ लीजिए। তোলাবাজি, খরচা, কারখানা ফারখানা, জবরদস্তি, বিল্ডিং ফিল্ডিং সব ইলিগাল কাজ, সবই ইলিগাল কাজ করে করে টাকা কামাচ্ছে পার্টি পাওয়ার জন্য। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেফতার হন শামীম। 2021 সালের রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। ভোটের ফল বেরোনোর পরে গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। শামীমকে ধরতে গিয়েই তাঁর বাড়িতে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেই সুড়ঙ্গ দিয়ে এগোতেই চক্ষু চড়ক গাছ। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সরকারি স্কুলে গরমের ছুটি বাড়লো গরমের ছুটি। নয়া নির্দেশিকা। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কতদিনের জন্য বাড়লো গরমের ছুটি? দেখো, সচিবদের নিয়ে যে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে নির্দেশ দিলেন যে গরমের ছুটি বাড়ছে। একদমই ঠিক বলছে, গরমের ছুটি বাড়ছে। এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে দিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গরমের ছুটির পর আগামী সোমবার স্কুল খোলার কথা ছিল, সেটা খুলবে আগামী 1 জুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে এই নির্দেশ দিয়েছেন যে গরমের ছুটি বাড়ানো হচ্ছে, স্কুলে স্কুলে গরমের ছুটি বাড়ানো হচ্ছে। সচিবদের নিয়ে যখনই বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সময় তিনি স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমারকে জানিয়ে দেন যে গরমের ছুটি 11 দিন ছিল সেটা বাড়িয়ে 20 দিন করা হচ্ছে। এই সোমবার থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি পড়েছিল, আগামী সোমবার খোলার কথা ছিল এবং সেটিকে বাড়িয়ে আগামী 1 জুন পর্যন্ত করে দেওয়া হলো। স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার কিছুক্ষণের মধ্যেই এই নির্দেশিকা জারি করে দিচ্ছেন।
জেলা শাসকদের এই নির্দেশিকা পাঠাবেন। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, প্রাথমিক শিক্ষা পর্ষদকেও এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে নির্দেশিকা জানিয়ে দিয়েছেন এবং দ্রুত তা কার্যকর করার কথা বলা হয়েছে। যে গরমের ছুটি খুঁজে আগামী সপ্তাহে সোমবার স্কুল খোলার কথা ছিল সেটা বাড়ানো হচ্ছে। আগামী 1 জুন ফের স্কুল খুলবে, তেমনটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ।